ওয়েলকাম টু ক্লাস ক্যাপসুল। প্রত্যেকটি স্টুডেন্টকে বলছি, আগের দিন আমরা একটা ক্লাস আলোচনা করেছি ক্লাস 12-এ, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে, দ্যাট ইজ সনেট নাম্বার 18 অফ উইলিয়াম শেক্সপিয়ার। আজকে আমরা ওই কবিতা থেকে কিছু এমসিকিউ আর কিছু এসএকিউ প্রশ্ন আলোচনা করব। কখনোই বলছি না যে এই প্রশ্ন কটা কমন, এগুলো থেকেই পরীক্ষা আসবে, তবে আসার চান্স থাকে। সেরকমই প্রশ্ন রাখা হয়েছে, কি দু একটা প্রশ্ন একটু টাফ টাইপেরও আছে। তো একটা কথা বলি, প্রথমবার যারা যারা দেখছো একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অন করে রেখো। বেশি তো জ্বালাতনের ক্লাস থাকছে না, পড়াশোনার ক্লাস, তো আশা করব ক্লাসগুলো একটু দেখবে সময় পেলে। তো চলো শুরু করি। প্রথম পার্ট, এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ প্রশ্নের ফার্স্ট প্রশ্নে আছে, দেখো, হুইচ টাইপ অফ পোয়েম ইজ ইট? ইজ ইট এলিজি, সনেট, ওড অর ড্রামাটিক মনোলগ? আমরা যেহেতু বারবার এক কথা বলে আসছি এটা সনেট 18, তো অবভিয়াসলি সনেট হবে আমরা জানি, কিন্তু সনেট হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা কিন্তু 14 লাইন্সের একটা পোয়েম আছে দেখবে, এবং সেখানে কিন্তু আমরা 3 কোয়ার্টেন্স অ্যান্ড 2 কাপলেটস, মানে যেখানে 1 কাপলেট যেখানে দুটি লাইনে লেখা আছে, শেষ দুটি লাইনকে আমরা কাপলেট বলছি, এই প্যাটার্নে লেখা হয়েছে এবং এটি একটি সনেট। তো এলিজি কি, ওড কি, কিংবা ড্রামাটিক মনোলগ বলতে কি বোঝো, এগুলো সম্পর্কে জানতে হলে আমাদের আরেকটা ক্লাস আমরা শীঘ্রই আনছি তোমাদের জন্য। তো সেই ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে, আর দেখার জন্য কি করতে হবে, ছোট্ট একটা কাজ, নোটিফিকেশনটা অন করে রেখো। শেক্সপিয়ার হ্যাজ রিটেন ওভারঅল, তিনি কতগুলি সনেট লিখেছেন? অপশানে আছে দেখো 150, 152, 154 অর 18। একটা ডিপ্লোম্যাটিক চিন্তাভাবনা আছে এখানে, সনেটটার নামই সনেট 18, কিন্তু এটা কিন্তু সংখ্যায় নয়, তাই এই অপশানটাকে আমরা প্রথমে অ্যাভয়েড করছি। টোটাল 154টা সনেট আছে, যার মধ্যে 152টি সনেট কিন্তু তিনি বন্ধুকে এবং একটি ডাক লেডিকে দিয়ে লিখেছেন, আর দুটি সনেট লিখেছেন একজন রোমান দেবতাকে নিয়ে, এবং সেই দেবতাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন দুটো সনেট। তো আমরা টোটালটা যেটা উত্তর পাবো সেটা হচ্ছে 2-এর উত্তর হচ্ছে বি। আমরা চলে যাব, 2-এর উত্তর হচ্ছে সি, দ্যাট ইজ 154। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3। দ্য ফ্লাওয়ার্স অফ মে আর সেকেন্ড বিকজ অফ, মে মাসে যে ফুলগুলো ফোটে সেগুলোকে আন্দোলিত করে দেয়, কি আন্দোলিত হয়, কিসের জন্য হয় আন্দোলিত? হিট ওয়েভস, রাফ উইন্ডস, ম্যান-মেড ক্রাইসিস অর নর্থ উইন্ড? তো হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? আনসার গোস টু অপশন নাম্বার বি, রাফ উইন্ডস ডু শেক দ্য বার্ডস অফ মে। তো এখানে বার্ড মানে কুড়ি, তো সেই অর্থে মে মাসে ফুলগুলোকে শেক করে দিচ্ছে কে, কুড়িগুলোকে, সেটা হচ্ছে রাফ উইন্ডস, মানে যাকে আমরা বলি লু। নেক্সট প্রশ্ন যাব, 4 নম্বর প্রশ্নে কি উত্তর আসছে হবে আমরা দেখব, আগে কোশ্চেনটা পড়ে ফেলি। সো লং লিভস দিস, সো হেয়ার এই দিস কথাটা কি জন্য বসেছে, কাকে মিন করছে দিসটা? অপশানে দেখো কি কি আছে, পোয়েটস লাভ, বিউটি অফ নেচার, পোয়েট্রি অ্যান্ড পোয়েটস ইমাজিনেশন, যেটা কল্পনা করছেন সেটা। 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা দেখতে হবে আমাদেরকে কোন জিনিসটা সঠিক। তো এখানে দিস বলতে কিন্তু আমরা বুঝবো পোয়েট্রি, তো অপশন নাম্বার সি। এগুলো যথেষ্ট সহজ আছে, তোমরা টাফ ভেবে সনেটটাকে পড়বে না, আমরা কিন্তু উত্তর করছি, একটু মিলিয়ে নেবে তোমরা জাস্ট। দ্য আই অফ হেভেন রিফার্স টু, কাকে বলা হয়েছে দ্য আই অফ হেভেন? রেইন ড্রপস, যা উপর থেকে পড়ছে বৃষ্টির ফোঁটা, দ্য স্টার্স, নক্ষত্রেরা, দ্য মুন, না দ্য সান? অ্যাকচুয়ালি সানও কিন্তু স্টার্স, কিন্তু স্টার একটা স্টার, স্টার্স নয়, নক্ষত্রমণ্ডলী নয়। এখানে কিন্তু শুধু উত্তর হবে দ্য সান, দ্য অলমাইটি, তাকে কিন্তু বলা হয়েছে দ্য আই অফ হেভেন। আমরা 6 নম্বর প্রশ্নে যাব, কি আছে?
nor shall death brag thou ownest in his said. The line contains a, এখানে কিছু ফিগার অফ স্পিচের কথা বলা হয়েছে। তো ফিগার অফ স্পিচ যাওয়ার আগে আমরা একটু বলে নেব, 3-4টে আছে দেখো, মেটাফোর, সিমিলি, হাইপারবোল অ্যান্ড পার্সোনিফিকেশন। সিমিলি আর মেটাফোর হচ্ছে তুলনা অর্থে প্রকাশ পায়। হাইপারবোল ম্যাটারটা হচ্ছে কাউকে অতিরিক্তভাবে বাড়িয়ে বাড়িয়ে বলা। আর পার্সোনিফিকেশন এটা হচ্ছে একটা নন লিভিং বস্তুর মধ্যে যদি আমরা প্রাণ সঞ্চয় করি, দ্যাট ইজ হচ্ছে পার্সোনিফিকেশন। যেমন অ্যান অটোবায়োগ্রাফি অফ এ কয়েন, একটি কয়েনের আত্মকথা, কয়েনটিকে আমরা পার্সোনিফিকেশন করছি। তো আমাদের 6 নম্বরের উত্তর কোনটা হবে এটা এবার বেছে নেব। তো সেটা হচ্ছে এখানে উত্তর অবভিয়াসলি হবে ডি এর উত্তরটি, পার্সোনিফিকেশন। কেন? এখানে দাও কথাটা কিন্তু তুলনা অর্থে। নেক্সট, ইটারনাল লাইন্স রিফার্স টু, ইটারনাল লাইন্স কথা বলতে কি বোঝানো হয়েছে? পোয়েটস ভার্স, ইমর্টালিটি, সোলস বিউটি অর ইমর্টালিটি। এখানে দেখো একটা অপশানে ভুল আছে, সেটা হচ্ছে দুবার রিপিট এসছে, আমরা এখানে মর্টালিটি বলে দিই। ঠিক আছে, একটা অমরত্ব, একটা হচ্ছে মানুষের যে মৃত্যু হবে সেটা। তো কোন উত্তরটা হবে 7 দাগের উত্তর? এটা হচ্ছে পোয়েটিক ক্রিয়েশন, দ্যাটস মিন পোয়েটস ভার্স। আমরা পোয়েটস ভার্সের জায়গায় পরীক্ষায় যদি অপশানে দেখি সনেট লেখা আছে, সেটাও কিন্তু সঠিক, বা পোয়েট্রি যদি লেখা থাকে সেটাও কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো উত্তর হবে কিন্তু 7 দাগের প্রশ্নের এরটা। আমরা যাব 8 নম্বর এমসিকিউ। এভরি ফেয়ার ফ্রম প্রেয়ার সামটাইম ডিক্লাইনস বাই। আমাদের কবিতার লাইনটা পড়লে কিন্তু খুব সহজ হয়ে যায়, তাহলে কিন্তু এই লাইনটা অবিকল সেখান থেকে তুলে ধরা হয়েছে, তাই এটা নিয়ে আমরা বেশি জটিলভাবে যাব না। 4টি অপশন একটু রিডিং পড়ি, তারপরে উত্তর বলবো। গড, চান্স বাই চান্স, হিউম্যান গ্রিড, হিউম্যান বিংস। তো এখানে উত্তর কিন্তু আমরা পড়েছি, রিডিং তোমরা সবাই পড়ে ফেলেছো চ্যাপ্টারটা, দ্যাট ইজ বি, চান্স বাই চান্স। আলটিমেট আমরা 9 নম্বর প্রশ্নে এসেছি। কি আছে? The poet established the performance of beauty of W.H., that is Earl of Southampton, that is his friend, beauty of summer, গ্রীষ্মের সৌন্দর্য, রিলেশনশিপ উইথ আ লেডি, একটা লেডির সঙ্গে রিলেশনশিপ সেটা নিয়ে, বিউটি অফ দ্য আর্থ, সেটা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য নিয়ে। তো 9 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? উত্তর হবে, দাগ দিয়েই ফেলেছিলাম, বিউটি অফ W.H. তোমরা পেতে পারো কোনোভাবে পরীক্ষায় যে পোয়েটস ফ্রেন্ড, এটাও কিন্তু উত্তরে কোনো মতেই ভুল নয়, এটাও লেখা থাকলে এটাই উত্তর হবে। নেক্সট, আজকে লাস্ট এমসিকিউ প্রশ্ন, দ্যাট ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই। সূর্যের সোনালি বর্ণ সেটা কিন্তু বিবর্ণ হয়ে যায় কিসের কারণে? দ্য স্মোক, দ্য ফগ, দ্য রেইন অর দ্য ক্লাউডস। তোমরা বর্ষাকালের সময় যখন দেখছো তখন দেখতে পাও সূর্যের আভা আছে কিন্তু সূর্যের তেজ নেই, সেটা কেন? ওপরে মেঘ জমে বলে। তো এই উত্তরটা আমরা যদি বাস্তবিক দিক থেকেও বলি সেটাও হবে, এবং কবিতা তো লেখা আছে দ্য ক্লাউডস। তো 10টি প্রশ্নের আমরা এমসিকিউ ফরম্যাটে উত্তর করে ফেললাম। তো চলো এবার আমরা এসএকিউ 10টি প্রশ্নের উত্তর খালি পড়ে নেব। কি আছে প্রশ্ন উত্তর আমাদের সামনে আছে, সবটাই আমরা আলোচনা করব। হু ইজ অ্যাড্রেস টু দ্য পোয়েম সনেট 18। সনেট 18 নামক যে কবিতাটি আছে, যে সনেটটি আছে, যার নাম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, সেটিতে হু কথা মানে কাকে এটা অ্যাড্রেস করা হয়েছে? দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ রিটেন দিস সনেট টু অ্যাড্রেস হিজ beloved friend, that is Earl of Southampton। তো এই উত্তরটা কিন্তু সঠিক উত্তর, এবং এটাই উত্তর। আনসার আমরা পেয়ে গেছি, জটিলতা নেই। আমরা নেক্সট প্রশ্নে যাব। হোয়াট ডিড দ্য পোয়েট কম্পেয়ার টু ইয়াং ফ্রেন্ড টু, হিজ ইয়াং ফ্রেন্ড টু? কার সঙ্গে তুলনা করেছেন? তার বন্ধুকে, সেটা উত্তর দেখব আমরা। দ্য পোয়েট কম্পেয়ার্ড হিজ ইয়াং ফ্রেন্ড মিস্টার W.H. কার সঙ্গে তুলনা করছেন? টু আ সামার্স ডে,
অর্থাৎ গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করেছেন। আমরা যাব 13 কোশ্চেনে যাব। কি আছে? দ্য ডার্লিং বার্ডস অফ মে ইজ এ ফাইন পোয়েটিক এক্সপ্রেশন। আচ্ছা, হুইচ টাইপ অফ ফিগার অফ স্পিচ ইজ দিস? এটা কি ধরনের ফিগার অফ স্পিচ? আমরা ফিগার অফ স্পিচের যদি একটা কথা বলি তো এটা দেখো বাক্যালঙ্কার, দ্যাটস মিন স্পিচ মানে কোনো কথা বলা, আর ফিগার মানে হচ্ছে তার একটি গঠনগত বা আকার। আমরা কথা বলতে বলতে বিভিন্ন ধরনের কথা বলি, কারোর সঙ্গে তুলনা করি, কোনো কথাকে অতিরঞ্জিত করি, কেউ কোনো কথাকে কোনোভাবে ছোট করে বলে, অর্থাৎ নিজেকে প্রকাশ করতে চায় না, বিভিন্ন রকমের কথা বলা হয়ে থাকে। তো সেইগুলো এক একটা কিন্তু অলঙ্কার। তো সেই এখানে ইংলিশ সাহিত্যে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, ডার্লিং বার্ডস অফ মে, হুইচ টাইপ অফ এক্সপ্রেশন ইজ ইট? তো উত্তর কী হবে? দ্য এক্সপ্রেশন ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, বা আমরা বলতে পারি ইট ইজ অ্যান মেটাফোরিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্নে যাব। হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড ইটার্নাল ইন মেনি কেসেস? বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইটার্নাল কথাটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। কেন দিচ্ছেন আমরা দেখে নেব। উত্তরে যাব। দ্য পোয়েট ওয়ান্টস টু মেক হিজ ফ্রেন্ড ইমর্টাল। কবি কিন্তু একটা টার্গেট নিয়েছেন, তার বন্ধুকে কি করবেন? অমরত্ব প্রদান করবেন। এই অমরত্ব প্রদান কি সম্ভব? সম্ভব নয়। দেখা যাক। টু এক্সপ্রেস হিজ থট হি ইউজেস দ্য ওয়ার্ড ইটার্নাল মেনি এ টাইম ইন দ্য সনেট। তাই তিনি ইটার্নাল কথাটাকে, চিরন্তন সত্য কথাটা, এই চিরন্তন কথাটা বারবার ইঙ্গিত করেছেন। কেন? আমরা জানি ম্যান ইজ মর্টাল। তাহলে তাকে কবি কী করতে চাইছেন? সেই নিয়মটা পাল্টে ইমমর্টাল আইএম যোগ করছেন কিভাবে? তিনি কিন্তু লিখছেন কি? পোয়েম। তো পোয়েম বা পোয়েট্রি কম্পোজ করার মাধ্যমে তিনি তাকে অমরত্ব প্রদান করতে চান। আর সেই কথাটা মাথায় যতবার আসছে তাই বারবার তার কথা থেকে বেরিয়ে আসছে ইটার্নাল কথাটা। এটাই কিন্তু ইটার্নাল কথাটা বলবার একটা গুরুত্বপূর্ণ মানে কারণ। নেক্সট, খুব ছোট প্রশ্ন, তাই অত জটিলভাবে আলোচনা হচ্ছে না, সিম্পলি সহজ করে হচ্ছে। আমরা দেখব 5 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ মিন্ট বাই সামার্স লিজ? সামার্স লিজ কথাটা কেন বলেছেন? আমরা আগের দিন একটা কবিতা আমি সার্কে লিখে বোঝাচ্ছিলাম যে কটা ঋতু আছে আমাদের ঋতুচক্রে? 6টি। আমরা কটা ঋতুর প্রভাব পাই? 4টি। তো আমাদের কাছে মাস কতগুলো আছে হাতে? 12টি। তাহলে প্রত্যেকটি ঋতু কতগুলো করে মাস পায়? টিকে থাকার জন্য 3 মাস, আলটিমেট 3 মাস কিংবা 2 মাস যাই বলো, তারপর একটা নতুন ঋতু এসে যায়। তাই সামার্স লিজ কথাটাকে বলতে পারি সামার্স লিজ নিচ্ছে কত দিনের জন্য? 3 মান্থ, এম ফর মান্থ। তাহলে সেই ব্যাপারটা আমরা এবারে এক্সপ্রেস করব উত্তর আকারে। কী আছে দেখে নিই। দ্য ফ্রেজ সামার্স লিজ সাজেস্ট আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম গ্র্যান্টেড ফর দ্য সামার সিজন। ঠিক আছে, প্রকৃতি তাকে যে সময়টা দিয়েছে সেই স্বল্প সময়ের লিজ নিচ্ছে সামার, বা টিকে থাকবে সামার, আবার পরবর্তীতে ফিরে আসবে, কিন্তু সেই বছরের নিরিখে তার কিন্তু মেয়াদ মাত্র 3 মাস। নেক্সট, হু উইল ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট? এ ধরনের প্রশ্ন ফেস করতে গেলে কবিতার লাইনটা গুছিয়ে পড়তে হবে বা মনে রাখার চেষ্টা করলেই হবে। কবিতায় কিন্তু লেখা ছিল কে? না, সেটা হচ্ছে ডেথ। আমরা এটাকে জটিলভাবে এক্সপ্রেস করিনি, তোমাদের মনে রাখার সুবিধা কবিতার লাইন ধরে। ডেথ উইল নট ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট অন হিজ সেট। মৃত্যু তোমাকে কিন্তু তার ছায়াতে আনতে পারবে না, আমি তোমাকে অমর করে রেখে দেবো। আমরা 6টি প্রশ্নের উত্তর করেছি। এবার দেখব 7 নম্বর প্রশ্ন। সংক্ষিপ্ত ক্লাস আরেকবার রিপিট করলাম। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। হোয়াই ডাজ দ্য ওয়ার্ড সামার রিফার্স টু হিয়ার? কেন সামার কথাটা এসছে? তো ইন দ্য লাইন সামার রিফার্স টু দ্য টাফেস্ট অ্যান্ড লাভেবল কম্পিটিটর টু সেট আপ দ্য বিউটি অফ পোয়েটস ফ্রেন্ড। কবির বন্ধু যে তার যে বিউটিনেস, হ্যান্ডসামনেস, সেটাকে তুলনা করতে গেলে তার একটা কম্পিটিটর আনতে হবে যে কিনা লোকপ্রিয়, যে কিনা টাফেস্ট কম্পিটিটর বলা যায়,
লড়াই করলে ভাই টাফ লোকের সঙ্গে করবো, হেদো লোকের সঙ্গে করবো কেন? তো সেই কথাটা হচ্ছে টাফেস্ট অ্যান্ড লাভেবল একটা কম্পিটিটর দরকার ছিল কবির তুলনা করতে গেলে, আর সেটাই পেয়ে গেছেন সামারকে। কেন? ইউরোপিয়ান কান্ট্রিতে সামারটা কিন্তু যথেষ্ট আরামদায়ক, তাই সামারকে তিনি নিয়ে এসছেন বিউটিফুলনেস হিসেবে, যার সঙ্গে তুলনা করছেন কবি তার নিজের বন্ধুর হ্যান্ডসামনেসকে। ঠিক আছে, আমরা আর মাত্র 3টি প্রশ্ন পড়ব, একটু দেখে নিই। একটা গ্রামাটিক্যাল প্রশ্ন আছে, কি আছে? হোয়াট ইজ মেটাফোর? একটু আগে বলছিলাম না মেটাফোর সিমিলি, তো একটা প্রশ্ন থাকছে আজকে, মেটাফোর কি? মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ that builds a comparison between two unmatched objects but no like or as. আমরা সাধারণত তুলনা করি কীরকম, হি ইজ অ্যাজ, ধরো ডক্টর রয়, তার মানে সে কিন্তু ডক্টর রয়ের মতনই, তাহলে তার সঙ্গে তুলনা হচ্ছে। কম্প্যারিজন করতে গেলে আমার কী প্রয়োজন পড়ছে? একটা অ্যাজ প্রয়োজন পড়ছে, লাইক প্রয়োজন পড়তে পারে, বাট এখানে অ্যাজ আর লাইক না দিয়েও বলছেন কবি, মানে গ্রামার বলছে যে এখানে কিন্তু তুলনা করা যায়। কিভাবে যাবে? আমরা উদাহরণটা দেখে নিই। ক্যামেল ইজ এ সিপ অফ ডেজার্ট। আর একবার অনেকটা দাগ দিয়ে ফেললাম। ক্যামেল ইজ এ সিপ অফ ডেজার্ট। সো এখানে ক্যামেল একটা প্রাণী, তার মানে কি? উট। আচ্ছা, শিপ কি প্রাণী? না। শিপ মিন্স এখানে কিন্তু ভেড়া শিপ বানানো নয়, এখানে কিন্তু লেখা আছে জাহাজ। তাহলে কমপ্লিটলি ডিফারেন্ট। কেন? উট একটা প্রাণী আর জাহাজ একটা কিন্তু, সে কিন্তু প্রাণী নয়, তার মধ্যে প্রাণ নেই, সে জড়বস্তু। আর ডেজার্ট মানে কি? মরুভূমি। তাহলে দেখো আমরা পাতি বাংলায় মানে করলে হয় উট মরুভূমির জাহাজ। তাহলে একটা জাহাজ সে কিন্তু পার করতে কাজে লাগে, কি পার করতে কাজে লাগে? জলকে বা সমুদ্রকে। তাহলে সমুদ্রে জাহাজ কি করে? পারাপার করে। মরুভূমি থেকে পারাপার করতে সাহায্য করে উট। তো সেই তাদের কোয়ালিটিটাকে তুলনা করা হয়েছে, যদিও তাদের মধ্যে কোনো মিল নেই। তাহলে সেই রকম তুলনা করার সময়তেও দেখো ডিরেক্ট লেখা হয়েছে, মাঝে কিন্তু লেখা হয়নি দ্য ক্যামেল ইজ অ্যাজ আ শিপ ইন দ্য সি। একটা জাহাজ সমুদ্রে যা করে দেখায় ক্যামেল তাই করে। ইজ অ্যাজ লাইক এসব কিছু দিনই, ডিরেক্ট একটা কিন্তু সেন্টেন্স লেখা হয়েছে ক্যামেল, দেন একটা বিভার্ব, এবার যার সঙ্গে তুলনা করছে সে, এবং তারপর নিজের ফিল্ড। এরকম লাইন থাকলে তাকে আমরা কিন্তু বলতে পারি মেটাফোরিক্যাল এক্সপ্রেশন। দ্যাটস মিন মেটাফোর, বা দিস ফিগার অফ স্পিচ ইজ কল্ড আ মেটাফোর। বুঝতে না পারলে তোমরা কমেন্টে জানাবে আরেকবার। লাস্ট প্রশ্নে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন, হাউ মেনি সনেটস হ্যাজ দ্য পোয়েট কম্পোজ টু অ্যাড্রেস হিজ ফ্রেন্ড? কোশ্চেন মার্ক থাকবে এটা। কতগুলি সনেট তার বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছেন? দ্য পোয়েট হ্যাজ রিটেন 126 সনেটস, 126টি সনেট ডেডিকেটিং টু হিজ ফ্রেন্ড। একটা টু বসিয়ে দিও, টু হিজ ফ্রেন্ড, তাহলে 126টা, কিন্তু আমরা আলোচনা করেছিলাম কটা? 154। তাহলে দেখি ওটা একটু বলে দিয়েছি, প্রয়োজন ছিল না তাও। বিসাইডস ফ্রম 127 টু 152 সনেটস আর টু অ্যাড্রেস দ্য ডার্ক লেডি। একজন ময়লা বা একজন কালো মহিলাকে নিয়ে কিন্তু লিখেছেন। পরবর্তী 27 থেকে 52 মোট 26টি সনেট, এবং লাস্ট 153 অ্যান্ড 154 এই দুটি সনেট লিখেছেন কিউপিড, দ্যাটস মিন আর রোমান গড অফ লাভ, রোমানদের যিনি ভালোবাসার দেবী, তাকে নিয়ে লিখেছেন আর দুটি সনেট। ক্লিয়ার? শেক্সপিয়ারের টোটাল সনেট ক্লিয়ার করে দিয়েছি। শেক্সপিয়ার তার বন্ধুকে নিয়ে কটা সনেট লিখেছে তাও আমরা উল্লেখ করে দিয়েছি। আশা করি এই বাই চান্স কোনো প্রশ্ন ফেস করলে তোমরা কিন্তু বাই চান্স পারবে না, এটা হবে না। কেমন? নেক্সট, হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ এ সামার্স ডে? লাস্ট প্রশ্ন, আমরা উত্তর দেখব। সামারে কি ক্ষতি করে? কোনো কি ক্ষতি করে? করে, কিন্তু কীভাবে কবিতায় বিবৃত হয়েছে আমরা সেটা লিখব। সামার্স ডে মে স্পয়েল দ্য বিউটিফুল বার্ডস। স্পয়েল মানে কি গো? কাউকে নষ্ট করে দেওয়া।
একটা ফুল তার যে কুঁড়িটা আছে সেটা প্রকাশ পাচ্ছে না, সেটা কিন্তু আলটিমেট কী হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা হয়ে গেল, অর্থাৎ কুঁড়ি ওপর দিয়ে ফোটা বাদ দিয়ে নিচে দিয়ে ঝুঁকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা করবে কেন, কিভাবে? উইথ দ্য হেল্প অফ রাফ উইন্ডস অফ মে, মে মাসের লু যে বয় তার দ্বারা। 10 এবং 10 টোটাল 20টি প্রশ্ন আজকে আলোচনা করে দিয়েছি। তোমরা ভালো রেসপন্স করছো, একটু কমেন্টে জানাবে কেমন লাগলো, ঠিক আছে? ততক্ষণ থ্যাংক ইউ।